ওকে। রিভাইজড হয়ে এমএমএসসি হয়নি। এমএসসি টা হচ্ছে মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। আর যেটাতে পুরো লং টার্ম, যেগুলো সমস্ত কিছু পুরো ইনসাইট, সব জাজমেন্ট সব কিছু দেখা হয়। আর মিনি মেন্টালে ওই মার্কস তোমার অ্যালাউয়েশন করে, যেটা তুমি মানে শর্ট গ্রেড অফ টাইমের মধ্যে চেক করতে পারবে পেশেন্টকে। ঠিক আছে, বোঝা গেল? স্টার্ট করছি, হ্যাঁ। হ্যাঁ গো, আমার দেওয়া হয়নি, আমি পাঠিয়ে দেবো, আজকে রাতে পাঠিয়ে দেবো, ঠিক আছে। হুম। আচ্ছা, আগের দিনই তোমাদের জিজ্ঞাসা করছিলাম যে ডিপেন্ডেন্স টলারেন্স এই সম্বন্ধে, এইগুলো হ্যাঁ 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 দিয়ে দেবো। এই সম্বন্ধে তোমরা পুরোপুরি জানো কিনা, তো তোমরা অনেকেই বলছিলে, তো সেটাই একবার জাস্ট বলে দিচ্ছি। ঠিক আছে, এই টার্মগুলো জরুরি, হ্যাঁ, কারণ তোমার এমসিকিউ কোয়েশ্চেনে ধরো দিল যে ম্যালঅ্যাডাপটিভ প্যাটার্ন অফ সাবস্টেন্স ইউজ, ওটাকে কি বলে? ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে বলো তো, সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডারটা কোন এফ এর কোন সিরিজের মধ্যে পড়ে? এফ সিরিজের কোন নাম্বার থেকে কোন নাম্বারের মধ্যে পড়ে? 30 to 39 কি করে হলো? আচ্ছা, সেটা কি সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারটা হচ্ছে তোমার কোনো ড্রাগ সাবস্টেন্স মানে হচ্ছে কোনো ড্রাগ হতে পারে, মেডিকেশন হতে পারে, কোনো টক্সিন হতে পারে, যেটা শেয়ার মানে যেটা অ্যাবিউজ, যেটার জন্য অ্যাবিউজ হতে পারে, দ্যাট ইজ সাবস্টেন্স। আর সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারটা কি? সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারটা হলো যেটা ইনটেক করার ফলে ইন্ডিভিজুয়ালের নর্মাল ফাংশনিং কে ইন্টারফেয়ার করছে, এবং হেলদি ডেইলি লিভিং কে তোমার, হ্যাঁ, এই সিরিজগুলো একটু মনে রাখাই ভালো, মানে পুরোপুরি ভেতরের গুলো না রাখলেও অন্তত 10 to 19 কি পড়ছে, 20 to 29 কি পড়ছে, এইভাবে অন্তত কিছুটা মানে মনে রাখাই ভালো আর কি।
এটা তো ইজি, এফ সিরিজটা মনে রাখা তো ইজি, ভেতরের পয়েন্ট গুলো না মনে রাখলেও। ঠিক আছে। তো আর অ্যাডিকশন কি? অ্যাডিকশন হচ্ছে একটা সাইকোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল ডিপেন্ডেন্স অন অ্যালকোহল অর আদার ড্রাগ, যেটা তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট ফেলে, এবং যদি কোনো কারণে সে সেইটাকে বন্ধ করতে যায় তাহলে সেক্ষেত্রে উইথড্রল সিনড্রোম দেখা যায়। সেটা হচ্ছে অ্যাডিকশন। আর অ্যাবিউজ কি? অ্যাবিউজ হলো ম্যালঅ্যাডাপটিভ প্যাটার্ন অফ সাবস্টেন্স ইউজ, যেটা তোমার হেলথকে একটা ব্রড সেন্সে ইম্পেয়ার করে। বোঝা গেল? ডিপেন্ডেন্স কি? ডিপেন্ডেন্স হলো একটা সার্টেন সাইকোলজিক্যাল আর ফিজিওলজিক্যাল ফেনোমেনা, যেটা তোমার একটা সাবস্টেন্স, সেটা ড্রাগ হতে পারে, মেডিকেশন হতে পারে, বা কোনো টক্সিন হতে পারে, রিপিটেডলি টেকিং এর ফলে হয়। ঠিক আছে, দ্যাট ইজ ডিপেন্ডেন্স। ডিপেন্ডেন্স আর টলারেন্সের মধ্যে কিন্তু খুব গুলিয়ে যায়। টলারেন্স কি? টলারেন্স হচ্ছে রিপিটেটিভ অ্যাডমিনিস্ট্রেশনের ফলে একটা ড্রাগ ডিক্রিজ এফেক্ট, যে এফেক্টটা দেওয়ার কথা, ধরো গ্যাসের ওষুধ খেয়েই যাচ্ছে, সবসময় খেয়েই যাচ্ছে, ফলে কি হবে, একটা সময় গিয়ে সেই ড্রাগটা যে এফেক্টটা আগে দিত তার এফেক্টিভনেসটা অনেক কমে যাবে, এবং সেক্ষেত্রে তোমার ডোজ ইনক্রিজের দরকার পড়ে। ডিপেন্ডেন্স আর টলারেন্সের মধ্যে কিন্তু দুটো পার্থক্য রয়েছে। ঠিক আছে। আর উইথড্রল স্টেটটা কি? উইথড্রল স্টেটটা হলো তোমার একটা সাইন অ্যান্ড সিমটম, যেটা তোমার যখন তুমি ড্রাগের পরিমাণটা আস্তে আস্তে কমিয়ে দেবে বা আর না খেতে চাইবে, তখন দেখা যায়। ঠিক আছে। এটা কিছু সময়ের জন্য জাস্ট লাস্ট করে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। ডিপেন্ডেন্সটা আরেকবার বলবো। ডিপেন্ডেন্সটা হচ্ছে রিপিটেটিভ কোনো সাবস্টেন্স, সেটা ড্রাগ হতে পারে, টক্সিন বা মেডিসিন যেটাই হোক না কেন, নেয়ার ফলে যে ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল ফেনোমেনা দেখা যায়, সেটাই হচ্ছে ডিপেন্ডেন্স। ক্লাসিফিকেশনটা একটু দেখবে, যেটা বললে F10 to 19 এর মধ্যে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারটা পড়ে। F10 হচ্ছে ডিউ টু অ্যালকোহল, F11 হচ্ছে ডিউ টু ওপিওয়েডস, F12 হচ্ছে ডিউ টু ক্যানাবিনয়েডস, F13 হচ্ছে ডিউ টু ইউজ অফ সিডেটিভ আর হিপনোটিক্স, 14 হচ্ছে ইউজ অফ কোকেইন, আর 16 হচ্ছে ডিউ টু ইউজ অফ হ্যালুসিনোজেন। টলারেন্সটা হচ্ছে একটা ড্রাগ বহুদিন ধরে নেওয়ার ফলে তার কার্যকারিতাটা কমে যায়, ডিক্রিজ এফেক্ট, ফলে কি হয়, তার ডোজটাকে আমাকে বাড়াতে হবে, তবে তুমি আবার আগের এফেক্টটা পাবে। ঠিক আছে। কি কি সাবস্টেন্স আছে যেগুলো সাধারণত তোমার সাবস্টেন্স অ্যাবিউজে ধরা পড়ে? অ্যালকোহল রয়েছে, ওপিওয়েড, ক্যানাবিনয়েড, কোকেন রয়েছে, হ্যালুসিনোজেন রয়েছে, অ্যামফেটামিন রয়েছে, কিছু সিডেটিভ রয়েছে, কিছু অ্যাংজিওলাইটিক রয়েছে, ইনহেলেন্ট রয়েছে কিছু, যেরকম ভোলাটাইল সলভেন্ট, নিকোটিন রয়েছে, ক্যাফেন রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা থেকে কোয়েশ্চেন আসে, এই অ্যালকোহল ডিপেন্ডেন্স সিনড্রোমটা থেকে তোমরা অনেক জায়গায় বিভিন্ন রকম কোয়েশ্চেন দেখতে পাবে। অ্যালকোহল ডিপেন্ডেন্স সিনড্রোমটাই কি হয়, অ্যালকোহল যতটা পরিমাণে, প্রচুর পরিমাণে এলিমিনেট হওয়ার থেকে অ্যাবজর্পশনের রেটটা বেশি। অ্যালকোহলের অ্যাবজর্পশন রেট ব্লাড স্ট্রিমে অনেক বেশি দেন এলিমিনেশন। ঠিক আছে। তোমার শুধুমাত্র যদি স্টমাকে, মানে যদি খালি পেটে কেউ অ্যালকোহল খায়, সেক্ষেত্রে সেটার অ্যাবজর্পশন রেটটা আরো বেড়ে যায় দেন তোমার যদি কোনো ফুড প্রেজেন্ট ইন স্টমাক। ঠিক আছে। ইউরিনের দ্বারা কিছু বেরোয়, আর তোমার কিছুটা এক্সহেলেশনের দ্বারা বেরিয়ে যায়। ঠিক আছে। আর তোমার আর একটা এখানটায় যেটা মনে রাখবে, যে 80 to 100 mg অ্যালকোহল পার 100 ml ব্লাড, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ ইনটক্সিকেশন। মানে যদি
100 ml ব্লাডের মধ্যে 80 থেকে 100 mg অ্যালকোহল থাকে, তাহলে সেটাকে ইনটক্সিকেশন হিসেবে ধরা হয়। আর যদি 300 mg বেশি হয়ে যায় 100 ml ব্লাডের মধ্যে অ্যালকোহলের লেভেল, সেক্ষেত্রে পার্সন কনসিয়াসনেস আনকনসিয়াস হয়ে যেতে পারে। আর এমনকি 500 mg বেশি হয়ে গেলে সেই পার্সনের ডেথ পর্যন্ত হতে পারে। বললাম যে ব্লাড স্ট্রিমে অ্যাবজর্পশন রেট অ্যালকোহলের সব থেকে বেশি, দেন এলিমিনেশন। অ্যাবজর্পশন রেট আরো বেশি হয় যদি স্টমাকে কোনো রকম কোনো ফুড না থাকে। অ্যালকোহলের এক্সক্রিয়েটেড হয় থ্রু ইউরিন এবং কিছুটা এক্সহেলেশনের দ্বারা হয়। পার 100 ml ব্লাডে 80 to 100 mg যদি অ্যালকোহল থাকে সেটাকে ইনটক্সিকেশন হিসেবে ধরা হয়। ব্লাডে যদি 300 mg বেশি, এই 200 থেকে 250 mg বেশি অ্যালকোহল থাকে পার 100 ml ব্লাডে, তাহলে পেশেন্ট একটু কনফিউজ, টক্সিক, স্লিপি এরকম হচ্ছে একটু ফিল করবে। যদি 300 mg পার 100 ml থাকে তাহলে পেশেন্ট কনসিয়াসনেস পার্সন, সেই পার্সন আনকনসিয়াস হয়ে যাবে। আর 500 mg যদি থাকে তাহলে ডেথ পর্যন্ত ঘটতে পারে। এবার তোমার বাকিটা টলারেন্সের উপর নির্ভর করে। ধরো খেতে খেতে তার এমনই অভ্যাস হয়ে গেছে যে 300 mg তেও সে আনকনসিয়াস হচ্ছে না, ঠিক আছে, নর্মালি প্যাটার্ন বললাম এটা। আচ্ছা, আইসিডি বোঝা গেল কি বললাম এতটা? আচ্ছা, আইসিডি-10 অনুযায়ী অ্যালকোহল ডিপেন্ডেন্সির কি কি ক্রাইটেরিয়া রয়েছে? ডিপেন্ডেন্স মানে কি বললাম আরেকবার বলো কেউ? ডিপেন্ডেন্স মানে কি বললাম? হুম, শুধু রিপিটেটিভ টেকিং নয়, তার সঙ্গে সাইকোলজিক্যাল ফিজিক্যাল ফেনোমেনাটাও থাকবে, ঠিক আছে? আইসিডি-10 এর ক্রাইটেরিয়া অনুযায়ী তোমার অ্যালকোহল ডিপেন্ডেন্সির কি কি ক্রাইটেরিয়া রয়েছে? তোমার অ্যালকোহল বারবার নেওয়ার একটা স্ট্রং ডিজায়ার থাকবে, কন্ট্রোল করতে পারবে না, উইথড্রল স্টেট থাকবে, টলারেন্স ডেভেলপ করে যাবে। আর তোমার নেগলেক্টের পরিমাণটা বেশি পরিমাণে প্রোগ্রেস হবে। বোঝা গেল? আর কিছু হার্মফুল কনসিকুয়েন্সেস হবে। কি কি সাইন এন্ড সিমটম রয়েছে আমার অ্যালকোহল ডিপেন্ডেন্সের? মাইনরের মধ্যে রয়েছে তোমার ম্যালাইজ। হুম, ম্যালাইজ রয়েছে মাইনরে, ডিসপেপসিয়া রয়েছে, ইনক্রিজ ইনসিডেন্স অফ ইনফেকশন, মুড সুইংস, ডিপ্রেশন। পোর হাইজিনের মধ্যে তোমার আনট্রিটেড ইনজুরি রয়েছে, ব্রুইসেস রয়েছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, ডেনাইল অফ প্রবলেম, টেন্ডেন্সি টু ব্লেম আদার্স, কনজাম্পশন অফ অ্যালকোহল কন্টেনিং প্রোডাক্টস, যেরকম তোমার মাউথ ওয়াশ খেয়ে নেয়, আফটার শেভ লোশন খেয়ে নেয়, তারপরে তোমার সিক্রেটিভ বিহেভিয়ার। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো হচ্ছে পুরোটাই অ্যালকোহল ডিপেন্ডেন্সির মধ্যে হয়। এরপর আসবো তোমার অ্যালকোহল ডিপেন্ডেন্সির জন্য কি কি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হয়। উইথড্রল সিনড্রোম, ডেলিরিয়াম ট্রিমেন্স, এই ব্যাপারগুলো অনেকেই শুনে মানে পড়েছো যে ডেলিরিয়াম ট্রিমেন্স কি, তাই তো? এগুলো জানো তো অনেকেই। ওকে, আচ্ছা, তার আগে একটা যাদের কাছে পিয়ার যাদব আছে একটু দেখবে। তোমার আমি লাস্টে অ্যাডও করে দিয়েছি।
পিডিএফ এ পেয়ে যাবে। যে ডিপেন্ডেন্স ক প্রকারের হয়, ডিপেন্ডেন্স কিন্তু মেনলি দু প্রকারের হয়, ঠিক আছে? একটা ফিজিক্যাল ডিপেন্ডেন্স, একটা তোমার হচ্ছে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। ফিজিক্যাল ডিপেন্ডেন্সটা কি? ফিজিক্যাল ডিপেন্ডেন্সে বিভিন্ন রকম বিহেভিয়ারাল বা ফিজিওলজিক্যাল তোমার সিমটমস দেখা যায়, ঠিক আছে? যেরকম ফিজিক্যাল উইথড্রল লাইক ট্রেমার, সোয়েটিং, এরকম টাইপের। আর সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সটা কি? সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সটা হলো তোমার প্লেজার বা ডিসকমফোর্টটাকে অ্যাভয়েড হয়ে যায়। যেরকম তোমার মুড চেঞ্জিং হতে পারে, মোটিভেশনাল উইথড্রল সিনড্রোম হতে পারে। এটা হচ্ছে তোমার সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সের মধ্যে পড়ে, ঠিক আছে? আর তোমার অ্যালকোহল ইউজ ডিসঅর্ডারে আরেকটা যেটা দেখবে, যারা নোট করছো নোট করে নিতে পারো, যে স্পেসিস অফ অ্যালকোহলিজমের 5টা প্যাটার্ন রয়েছে: আলফা, বিটা, গামা, ডেল্টা আর এপসাইলন। 5টা প্যাটার্ন রয়েছে অ্যালকোহল ডিসঅর্ডার, স্পেসিস অফ অ্যালকোহলিজমের 5টা প্যাটার্ন রয়েছে। বোঝা গেল কি বলছি? 487। মোট 5টা প্যাটার্ন রয়েছে আমার: আলফা, বিটা, গামা, ডেল্টা আর এপসাইলন। অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার বা অ্যালকোহলিজমের স্পেসিসের 5টা প্যাটার্ন রয়েছে: আলফা, বিটা, গামা, ডেল্টা আর এপসাইলন। আলফা কি? আলফা হচ্ছে এক্সেসিভ ইউজ, হচ্ছে এক সেকেন্ড। আলফাটাতে কি হচ্ছে? আলফাটাতে হচ্ছে এক্সেসিভ ইউজ হচ্ছে, কিন্তু কোন রকম টলারেন্স থেকে বিরত থাকছে। বোঝা গেল? বিটাতে কি হচ্ছে? এক্সেসিভ ইউজ হচ্ছে এবং কিছু কিছু ফিজিক্যাল কমপ্লিকেশন দেখা যায়, কিন্তু কোন রকম কোনো ডিপেন্ডেন্স থাকে না। গামাতে কি হচ্ছে? এটাকে বলা হয় ম্যালিগনেন্ট অ্যালকোহলিজম, যেখানে ফিজিক্যাল ডিপেন্ডেন্স উইথ টলারেন্স উইথ উইথড্রল সিনড্রোম সবটা থাকবে, দ্যাট ইজ গামা। ডেল্টা কি? ডেল্টা হচ্ছে তোমার কোন রকম ভাবে খাওয়া থেকে বিরত থাকতে পারছে না, উইথ টলারেন্স উইথ উইথড্রল সিনড্রোম। আর এপসাইলন বা ডিপসোম্যানিয়া, ডিপসোম্যানিয়া বা এপসাইলন, যেখানে কম্পালসিভ ড্রিঙ্কিং, ও ড্রিঙ্কিং ছাড়া কোনো রকম থাকতেও পারবে না। আরেকবার বলবো: আলফা, বিটা, গামা, ডেল্টা আর এপসাইলন। 5টা আছে। আলফাতে হচ্ছে এক্সেসিভ ইউজ বাট ক্যান রিমেন অ্যাবস্টেন। লিখেছো এটা? বিটাতে হচ্ছে এক্সেসিভ ইউজ উইথ সাম ফিজিক্যাল কমপ্লিকেশন এন্ড নো ডিপেন্ডেন্স। তারপরে গামাতে হচ্ছে, গামাকে ম্যালিগনেন্ট অ্যালকোহলিজম বলা হয়। ম্যালিগনেন্ট মানে কি বোঝা যাচ্ছে? ফিজিক্যাল ডিপেন্ডেন্স উইথ টলারেন্স উইথ উইথড্রল সিনড্রোম। ডেল্টা, ডেল্টা কি? আনএবল টু রিমেন অ্যাবস্টেন উইথ টলারেন্স উইথ উইথড্রল সিনড্রোম। বোঝা গেছে? আর এপসাইলন, এপসাইলনকে কি বলা হয়? ডিপসোম্যানিয়া। এপসাইলনকে ডিপসোম্যানিয়া বলা হয়। এটার মধ্যে কি রয়েছে? কম্পালসিভ ড্রিঙ্কিং, মানে ড্রিঙ্কিং কোনো সময় ছাড়তে পারবে না, কম্পালশন হয়ে দাঁড়াবে। কোনটা লিখতে পারোনি বলো, আর একবার বলবো তাহলে সেটা।
গামা আর ডেল্টাটা, গামা হচ্ছে ম্যালিগনেন্ট অ্যালকোহলিজম, যেখানে ফিজিক্যাল ডিপেন্ডেন্স উইথ টলারেন্স অ্যান্ড উইথড্রল সিনড্রোম। গামা হচ্ছে ম্যালিগনেন্ট অ্যালকোহলিজম বলা হয় ফিজিক্যাল ডিপেন্ডেন্স উইথ টলারেন্স উইথ অ্যালকোহল উইথড্রল সিনড্রোম। ডেল্টা হচ্ছে unable to remain abstinent with tolerance and withdrawal syndrome। লিখতে পেরেছো? ডেল্টাটা, ডেল্টাটা হচ্ছে unable to remain abstinent with tolerance and withdrawal syndrome। লিখতে পেরেছো সবাই? আচ্ছা, এরপর পরেরটাই যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর তোমার আর একটা যেটা জেনে রাখবে, যে 4টে ফেজ রয়েছে, যেটা কে করেছিল, জেলিনেক করেছিল 1952 এ। জেলিনেক, জেলিনেক করেছিল 1952 এ। এগুলো যে মুখস্থ করতে হবে এতটা মানে বলছি বলে এত এরকমটা নয় কিন্তু, হ্যাঁ, কিছুটা তোমার জেনে রাখতে হবে, কারণ তোমার কোত্থেকে কোয়েশ্চেন আসছে মানে বলা তো সম্ভব না, কারণ এর তো সেরকম কোনো প্রিভিয়াস ইয়ার্সও নেই যে তুমি সেখান থেকে খুব একটা বেশি আইডিয়া পাবে। কিন্তু আগের বার বেশিরভাগটাই প্র্যাকটিক্যাল বেসড এসেছিল, এবং যে কটা এসেছিল থিওরি বেসড সে কটা হাটকেই ছিল। বোঝা গেছে? জেলিনেক করেছিল, 4 phases অফ অ্যালকোহলিজম ছিল। 4টে ফেজ: প্রি অ্যালকোহলিক ফেজ, আর্লি অ্যালকোহলিক ফেজ, ক্রুশিয়াল ফেজ আর ক্রনিক ফেজ। এই 4টে ফেজ ছিল: প্রি অ্যালকোহলিক, আর্লি, ক্রুশিয়াল আর ক্রনিক। প্রি অ্যালকোহলিকে কি শুধু জেনে রাখো, এতটা এখানে লেখার কিছু নেই। প্রি অ্যালকোহলিকে হচ্ছে তোমার এভরিডে স্ট্রেসটাকে রিলিফ করার জন্য ড্রিঙ্ক করে জাস্ট ফিল বেটার। আর্লি অ্যালকোহলিকে হচ্ছে তোমার ড্রিঙ্কিং এর পর অ্যালকোহলের ওপর প্রচুর অবসেসিভ হয়ে যাবে, এবং তোমার ড্রিঙ্কিং এর পর ব্ল্যাক আউট হয়ে যাবে। ক্রুশিয়াল ফেজ হচ্ছে ফিজিক্যাল ডিপেন্ডেন্স হবে আর লস্ট অফ কন্ট্রোল হবে। ক্রনিক ফেজ হচ্ছে লাইফ থ্রেটনিং ফিজিক্যাল ম্যানিফেস্টেশন দেখা যাবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসি আমার উইথড্রল সিনড্রোমে, যেটা মেনলি দরকার। উইথড্রল সিনড্রোম হচ্ছে উইথিন 6 to 48 hours এর মধ্যে শুরু হয়। উইথড্রল সিনড্রোম 6 to 48 hours এর মধ্যে শুরু হয় এবং পিকে যায় 24 to 35 hours এর মধ্যে আফটার দ্য লাস্ট ড্রিঙ্কিং। ঠিক আছে?
6 to 48 আওয়ার্স এর মধ্যে শুরু হচ্ছে, 24 to 35 আওয়ার্স এর মধ্যে পিকে যাচ্ছে আফটার দ্য লাস্ট ড্রিঙ্কিং। এই সময় কি হয়, ডিউরিং দিস পিরিয়ড ব্রেন অ্যাক্টিভিটি ইনহিবিশন হয়, স্ট্রেস হরমোন প্রচুর পরিমাণে ওভার প্রডিউসড হয় এবং সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ওভার এক্সাইটেড হয়ে যায়। কি কি সিমটম আমার দেখা যায়? সিম্পল উইথড্রল সিনড্রোম দেখা যায়, ডেলিরিয়াম ট্রিমেন্স দেখা যায়, ডিটক্সিফিকেশন করতে হয় এইসব ক্ষেত্রে। আরেকবার বলবো, আরেকবার হচ্ছে তোমার 6 to 48 আওয়ার্স এর মধ্যে উইথড্রল সিনড্রোম শুরু হয় আফটার দ্য লাস্ট ড্রিঙ্ক এন্ড পিকে যায় 24 to 35 আওয়ার্সে। কি কি রয়েছে এর মধ্যে? সিম্পল উইথড্রল সিনড্রোম রয়েছে আর ডেলিরিয়াম ট্রিমেন্স রয়েছে। ঠিক আছে, সিম্পল উইথড্রল সিনড্রোমের মধ্যে কি রয়েছে? মাইল্ড ট্রেমার হতে পারে, নজিয়া হতে পারে, অ্যালকোহলিক সিজার হতে পারে যেটাকে রাম ফিটস বলা হয়, রাম ফিটস। অ্যালকোহলিক যে সিজারটাকে হয় সেটাকে রাম ফিটস বলা হয়, RUMFITS, রাম ফিটস। উইকনেস হতে পারে, ইনসমনিয়া হতে পারে, ইরিটেবিলিটি হতে পারে, অ্যাংজাইটি হতে পারে। এটা হচ্ছে সিম্পল উইথড্রল সিনড্রোম। বোঝা গেল? আর ডেলিরিয়াম ট্রিমেন্সটা কি? এটা হচ্ছে তোমার একটা সেভিয়ার এক্সপ্রেশন অফ উইথড্রল, যেটা জেনারেলি 2 to 4 days আফটার কমপ্লিটিং অর সিগনিফিকেন্ট অ্যাবস্টিনেন্স অফ হেভি অ্যালকোহল ড্রিঙ্কিং। মানে প্রচুর অ্যালকোহল খেত, তার হঠাৎ করে বন্ধ করে দিল, তার 2 দিন থেকে 4 দিন পর এটা হতে পারে। এটা খুব কম দিনের জন্য হয়, উইথিন 3 to 7 days এটা রিকভারি হয়ে যায়। এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে তোমার rapidly changing mental activity, disorientation, poor attention span, tactile hallucination, vivid hallucination, severe psychomotor agitation, grossly tremulous hand, sweating, palpitation, dehydration, electrolyte imbalance, impaired liver function। ঠিক আছে, এমনকি ডেথ হতে পারে ডিউ টু কার্ডিওভাস্কুলার কোলাপস অ্যান্ড ইনফ্লিক্টেড ইনজুরি। বোঝা গেল? আচ্ছা, কেউ লিখতে পারোনি? কেউ কি লিখতে পারোইনি? আচ্ছা ঠিক আছে, তাহলে আস্তে আস্তে বলছি। কতটা অব্দি লিখতে পেরেছো? কতটা অব্দি ঠিকঠাক লিখতে পেরেছিলে বলো, তারপর থেকে বলছি আস্তে আস্তে। মেন্টাল হেলথ ডিফিকাল্ট? ডেলিরিয়াম ট্রিমেন্সের সিমটম গুলো, ফেজ গুলো থেকে লিখতে পারোনি তাই তো? মেনলি ফেজ গুলো থেকে লিখতে পারোনি, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, 4টে ফেজ রয়েছে, ঠিক আছে? 4টে ফেজ রয়েছে: প্রি অ্যালকোহলিক, আর্লি অ্যালকোহলিক, ক্রুশিয়াল আর ক্রনিক। এই 4টে ফেজ রয়েছে। প্রি অ্যালকোহলিকে কি হচ্ছে, তোমার ড্রিঙ্ক টু ফিল বেটার অর টু রিলিভ এভরিডে স্ট্রেস, ড্রিঙ্ক টু রিলিভ বেটার অর টু রিলিভ এভরিডে স্ট্রেস। আর্লি অ্যালকোহলিকে কি হচ্ছে, জাস্ট ব্ল্যাকিং আউট লিখে রাখো আর অবসেসিভ থিঙ্কিং উইথ অ্যালকোহল। আর্লি অ্যালকোহলিক ফেজে হচ্ছে ব্ল্যাকিং আউট অ্যান্ড অবসেসিভ থিঙ্কিং অন অ্যালকোহল।
না, সব মনে রাখতে হবে না, আমি ওই জন্যই বললাম যে ফেজ এতটা মানে আসার মতো কিছু নেই, জাস্ট 4টে ফেজ আছে আর কে করেছিল এইটা মনে রাখলেই হবে। ঠিক আছে। ক্রুশিয়াল ফেজ হচ্ছে তোমার লস্ট কন্ট্রোল আর তোমার এভিডেন্ট ফিজিক্যাল ডিপেন্ডেন্স। হ্যাঁ, এটার জন্যই মানে ঠিক আছে, আমি তো একবার বলে দিচ্ছি। আর তোমার ক্রনিক ফেজে হচ্ছে লাইফ থ্রেটনিং ফিজিক্যাল এভিডেন্ট। ঠিক আছে। এরপরে তোমার সিম্পল উইথড্রল সিনড্রোমে তো বললাম, আশা করি লিখতে পেরেছো। আর ডেলিরিয়াম ট্রিমেন্সে বললাম যে তোমার 2 to 4 days এর মধ্যে এটা অ্যালকোহল ড্রিঙ্কিং এর শুরু হয়, আর রিকভারি উইথিন 3 to 7 days। ঠিক আছে। কি কি থাকে এর মধ্যে বললাম, ট্যাকটাইল হ্যালুসিনেশন থাকে, ভিভিড হ্যালুসিনেশন থাকে। জাস্ট এগুলো জানো, এগুলো শুনলেই একবার শুনলেই আশা করি মনে পড়ে যাবে, অনেকদিন পড়িনি বলে হয়তো ভুলে গেছি সবাই। ঠিক আছে। তোমার আহ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, যেগুলো মেটসার যেগুলোই তো পড়েছো অ্যালকোহলের ফলে। তারপরে তোমার কার্ডিওভাস্কুলার এর কোলাপসের ফলে ডেথ হতে পারে। বোঝা গেল? আচ্ছা, যার অসুবিধা হবে সে সেখানে বলবে, হ্যাঁ, ভয়েসটা অন করে বলবে, আমি যদি মেসেজটা খেয়ালও না করি যেখানটাই বুঝতে পারলাম না বা লিখতেই পারলাম না। ঠিক আছে। আচ্ছা, এখানে মেন আর যে দুটো আছে, যে অ্যালকোহল ইনডিউসড অ্যামনেসিক ডিসঅর্ডারের মধ্যে ওয়ার্নিক সিনড্রোম, কোরাসকপ সিনড্রোম, এই দুটো খুব ইম্পর্টেন্ট, ওয়ার্নিক সিনড্রোম আর কোরাসকপ সিনড্রোম। মেনলি এগুলো কিসের জন্য হয় খুব ভালো করে মনে রাখবে, থায়ামিন বা ভিটামিন বি ডেফিসিয়েন্সির জন্য এই অ্যামনেসিক ডিসঅর্ডারটা হয়। যদি বলে ওয়ার্নিক সিনড্রোম কি ডিসঅর্ডার, কি ডেফিসিয়েন্সির, কোন ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য হয়, ভিটামিন বি বা থায়ামিন। ঠিক আছে। হ্যাঁ, B1। ওয়ার্নিক সিনড্রোমে কি কি থাকে, সেরিব্রাল অ্যাটাক্সিয়া হয়, পলসি অফ 6 ক্রেনিয়াল নার্ভ। কটা ক্রেনিয়াল নার্ভ আছে? কটা ক্রেনিয়াল নার্ভ আছে? 12টা ক্রেনিয়াল নার্ভ আছে? পেয়ার্স না বললে তো 12খানা হয়ে গেল। 6 ক্রেনিয়াল নার্ভটা কোনটা? আমাদের 6 ক্রেনিয়াল নার্ভটা কোনটা? তাড়াতাড়ি বলো, 6 ক্রেনিয়াল নার্ভটা কোনটা? এই ফেসিয়াল তো কি লিখেছো? হ্যাঁ, অ্যাবডুসেন্স। ফেসিয়াল হচ্ছে 7 নাম্বার। অ্যাবডুসেন্সের কাজ কি? অ্যাবসু হ্যাঁ, জানি তো, না ওই জন্য তো জিজ্ঞাসা করছি যে নার্ভাস সিস্টেম পড়ানো হয়ে গেছে তো, তাহলে তো তোমরা জানো যে কেন হচ্ছে। ওয়ার্নিক সিনড্রোম তো আশা করি মেডসার্জেও আছে, পড়েছো। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, জানো তো সবাই ক্রেনিয়াল নার্ভের ব্যাপারটা, তাই জিজ্ঞাসা করছি। আমি তো মেডসার্জ পড়াচ্ছি না, ম্যাম পড়াবেন নিশ্চয়ই, অবশ্যই পড়াবেন ম্যাম। একদমই তাই। তো ওয়ার্নিক সিনড্রোমে আমার কি হচ্ছে, আমি যখন একটা পয়েন্ট পড়বো আমি তো বাকিগুলোও জেনে নেবো যে এখানে কি হচ্ছে। ওয়ার্নিক সিনড্রোমে আমার কি হচ্ছে, 6 ক্রেনিয়াল নার্ভ মানে আই মুভমেন্টে পলসি হচ্ছে। ঠিক আছে। আর কি, প্রমিনেন্ট সেরিব্রাল অ্যাটাক্সিয়া হচ্ছে, মেন্টাল কনফিউশন দেখা যাচ্ছে, পেরিফেরাল নিউরোপ্যাথি দেখা যাচ্ছে। বোঝা গেল?
আর একটা যেটা পয়েন্ট মনে রাখবে ওয়ার্নিক সিনড্রোমের ক্ষেত্রে, নায়াস্টিগমাস মানে ফাস্ট বাউন্সিং অফ আই মুভমেন্টস, ফাস্ট বাউন্সিং অফ আই মুভমেন্টস এটা দেখা যায়। প্রচুর পরিমাণে অ্যালকোহল ইউজের ফলে এই ওয়ার্নিক সিনড্রোমটা দেখা যেতে পারে। বোঝা গেছে? তারপরে এসে কোরাস কফে। কোরাস কফও একটা গ্রস মেমোরি ডিস্টারবেন্স। এখানে তোমার কনফিউশন, ডিসওরিয়েন্টেশন এগুলো দেখা যায়। আর কোরাসকম সিনড্রোম বলতে কে জানো কি কিছু জানো আর এক্সট্রা? কোরাসকফ ওয়ার্নিক কোরাসকফ সিনড্রোম যদি একসঙ্গে হয় সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে তোমার অ্যাকিউট সাডেন ব্রেন ইনফ্লামেশন হয়, যেটাকে ওয়ার্নিক এনকেলোপ্যাথি বলে। বোঝা গেল? ওয়ার্নিক কোরাসকফ সিনড্রোম যা কাকে বলা হয়? অ্যাকিউট সাডেন ব্রেন ইনফ্লামেশন, যেটাকে ওয়ার্নিক এনকেফেলোপ্যাথি বলা হয়। বোঝা গেছে কি বললাম? গ্রস মেমোরি ডিস্টারবেন্স, একদমই তাই। যদি এটা তো গেল কোরাসকফ একটা আলাদা আর ওয়ার্নিক আলাদা, যদি আসে যে ওয়ার্নিক কোরাসকফ সিনড্রোম, সেটাকেই বলা হয় ওয়ার্নিক এনকেফ্যালোপ্যাথি। বোঝা গেছে? এটা তোমার অ্যাকিউট সাডেন ব্রেন ইনফ্লামেশন দেখা যায় এটার ক্ষেত্রে। আচ্ছা, ডিটক্সিফিকেশন কাকে বলে? ডিটক্সিফিকেশন হচ্ছে টক্সিক ইফেক্টটাকে কমানোর জন্য, টক্সিক যে এফেক্ট রয়েছে সেটাকে কমানোটাকেই ডিটক্সিফিকেশন বলা হয়। ড্রাগ অফ চয়েস ফর ডিটক্সিফিকেশন অফ অ্যালকোহল কি জানা আছে? ড্রাগ অফ চয়েস অফ ডিটক্সিফিকেশন বেনজোডায়াজেপিন, ক্লোরেডায়াজেপ অক্সাইড। লিখে রাখো যারা লিখছো। ডায়াজেপাম ইউজ করা হয়। ডিটক্স ড্রাগ অফ চয়েস ফর ডিটক্সিফিকেশন অফ অ্যালকোহল আর বেনজোডায়াজেপিন। তার মধ্যে ক্লোরেডায়াজেপ অক্সাইড রয়েছে, ডায়াজেপাম রয়েছে লং অ্যাক্টিং এর জন্য, ওক্সাজেপাম রয়েছে, ডায়াজেপাম রয়েছে লং অ্যাক্টিং এর জন্য, শর্ট আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর মধ্যে রয়েছে ওক্সাজেপাম। বোঝা গেল? ওক্সাজেপাম এগুলো ড্রাগের নাম। বোঝা গেল এতটা? পরেরটাই যাচ্ছি। কি কি কমপ্লিকেশন হয় ক্রনিক অ্যালকোহল অ্যাবিউজের ফলে? ফার্স্টে হচ্ছে কার্ডিওপালমোনারির মধ্যে, এগুলো কিছু লেখার আলাদা করে দরকার নেই, শোনো এখানে তাহলেই মুখস্থ হয়ে যাবে। যদি অসুবিধা হয় পরে পিডিএফটা খুলে দেখে নিও। কার্ডিওপালমোনারি কমপ্লিকেশনের মধ্যে সিওপিডি রয়েছে, কার্ডিওমায়োপ্যাথি, অ্যারিথমিয়া, নিউমোনিয়া, টিউবারকিউলোসিসের রিস্ক বাড়ে, জিআই এর মধ্যে ক্রনিক ডায়রিয়া রয়েছে, জিআই ব্লিডিং রয়েছে, ইসোফেজিয়াল ক্যান্সার, প্যানক্রিয়াটাইটিস খুব পরিমাণে শুনবে। আচ্ছা, হেপাটিকের মধ্যে রয়েছে ফ্যাটি লিভার, সিরোসিস, অ্যালকোহলিক হেপাটাইটিস। অ্যালকোহলিক হেপাটাইটিস জিনিসটা কি? অ্যালকোহলিক হেপাটাইটিস জিনিসটা কি? হেভি অ্যালকোহল ইউজের ফলে লিভারের প্রচুর পরিমাণে ইনফ্লামেশন হয়, যার ফলে জন্ডিস হতে পারে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হতে পারে, হেপাটিক এনকেফ্যালোপ্যাথি হতে পারে, অ্যাসাইটিস হতে পারে। অ্যাসাইটিস মানে ফ্লুইড বিল্ড আপ ইন অ্যাবডোমেন। ঠিক আছে? নিউরোলজিক্যাল মধ্যে অ্যালকোহলিক ডিমেনশিয়া রয়েছে,
তারপরে তোমার কোরাসকপ সিনড্রোম রয়েছে, ওয়ের্নিক এনকেফ্যালোপ্যাথি রয়েছে, সাইকিয়াট্রিকের মধ্যে তো সুইসাইড রয়েছে। তাছাড়া আদার্স এর মধ্যে নর্মাল তোমার বেরি বেরি হতে পারে, লেগ আর ফুট আলসার হতে পারে, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। আচ্ছা, ডায়াগনোসিস এর মধ্যে এইটা মনে রাখতে হবে, সিডিটি, কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্ট ট্রান্সফারিন, এটা হচ্ছে মার্কার অফ হেভি ড্রিঙ্কিং। এটার দ্বারাই তোমার মনিটর করা হয় পেশেন্টকে অ্যাবস্টিনেন্সের দিকে প্রোগ্রেস করছে কিনা সেটা দেখার জন্য। মনে রাখতে হবে সিডিটি, মার্কার অফ ডায়াগনোসিস ফর অ্যালকোহলিক অ্যাবস্টিনেন্স, কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্ট ট্রান্সফেরিন, সিডিটি। বোঝা গেল? ওকে। সিডিটি, সিডিটি, কার্বোহাইড্রেট ডেফিসিয়েন্ট ট্রান্সফেরিন, যেটা তোমার অ্যাবস্টিনেন্স হচ্ছে কিনা সেটা দেখার জন্য একটা মার্কার হিসেবে ইউজ করা হয় এটাকে। আর একটা কি রয়েছে, গামা গ্লুটামাইল ট্রান্সফারেন্স, জিজিটি। এটাও একটা লিভার এনজাইম যেটা অ্যালকোহল খাওয়ার ফলে খুব সেনসিটিভ এবং এলিভেটেড হতে পারে। গামা গ্লুটাইল ট্রান্সফারেন্স, জিজিটি, এটা লিভার এনজাইম যেটা অ্যালকোহল ইনটেকের ফলে এলিভেটেড হয়। এই দুটো পয়েন্ট ডায়াগনোসিস শুধু মনে রাখবে, বাকিগুলো নর্মাল যেরকম ডায়াগনোসিস করা হয় ঠিক সেম সেটাই। ডিটক্সিফিকেশন তো বলে দিলাম, ড্রাগের এত ডোজ মনে রাখার দরকার নেই, শুধু ড্রাগ অফ চয়েসটা মনে রাখবে। বোঝা গেছে এতটা? ওক্সাজেপাম হচ্ছে শর্ট অ্যাক্টিং বা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। ওটাও তোমার ডিটক্সিফিকেশন ড্রাগ অফ চয়েস তো, বেনজোডায়াজেপিন, বেনজোডায়াজেপিন গ্রুপের মধ্যেই ওগুলো পড়ে। বোঝা গেছে? এতটা অব্দি কি বোঝা গেছে? ওকে, আজকে এতটুকুনি থাকলো, হ্যাঁ। আমার একটু কাজ আছে, আমি নেক্সট দিন আবার বাকিটুকুনি শেষ করে দেবো, ঠিক আছে? আর কালকের পিডিএফটা পেয়েছো তো? কোনটা শর্ট আর কোনটা লং? শর্ট অ্যাক্টিং হচ্ছে, শর্ট বা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হচ্ছে ওক্সাজেপাম, আর লোরাজেপাম হচ্ছে, ডায়াজেপাম আর লোরাজেপাম হচ্ছে লং অ্যাক্টিং। ঠিক আছে, কালকের পিডিএফটার মধ্যে দেখবে ইনসাইটটা অ্যাড করে দিয়েছি, ওই ইনসাইটটা একটু পড়ে নেবে সবাই, ঠিক আছে? না বুঝতে পারলে বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ফার্স্ট দিন আগে যতটা দূর পড়িয়েছি ততদূর কোয়েশ্চেন আলোচনা করব, তারপরে আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে, ঠিক আছে? বাকি কোয়েশ্চেন গুলো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, দেবো দেবো, তোমাকে শর্ট ফর্ম দেবো মেডিসিনের। ঠিক আছে।